আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ন্যারেশন ক্লাস, নাকি ন্যারেশন টপিক্সটি নিয়ে। অষ্টম থেকে দশম শ্রেণী প্রত্যেকটি শ্রেণীতেই ন্যারেশন এই বিষয়টি রয়েছে। তো ন্যারেশনের প্রথম পর্যায়ে আমি পড়িয়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম বা পড়িয়েছিলাম। তো আজকে আমি আরেকটি সেন্টেন্স নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে কথা বলবো। সেটি হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? প্রশ্নবোধক। জিজ্ঞেস করা হয়, কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হলেই সেটাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। টু আস্ক সামথিং অ্যাবাউট। তো কাউকে কোনো প্রশ্ন করলেই আমরা সেটাকে বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, এটা দুটো বাক্য রয়েছে। রাব্বি সেড টু মি, ডু ইউ নো মি? ডু ইউ নো মি? শি সেড টু আস, আর ইউ রিডিং দ্য নোভেল নাও? এই যে শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। তা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম যে দুটো অংশ রয়েছে ন্যারেশনের। একটি অংশ রিপোর্টিং ভার্ব সেড টু, আর ইনভার্টেড কমায়ের ভিতরে যে অংশটুকু থাকে সেটি হলো রিপোর্টেড স্পিচ। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম অ্যাসার্টিভে যে সেড টুর পরিবর্তে বসবে টোল্ড। প্রেজেন্ট ফর্ম টেল, পাস্ট ফর্ম টোল্ড। কিন্তু এখানে আমরা নিয়মগুলো একটু চেঞ্জ হতে পারে। এখানে আমরা সেড টু এর পরিবর্তে বসবো আস্কড, অথবা ইনকোয়ার অফ। যে কোনো একটা আমরা সাধারণত আস্ক ইউজ করি। আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই সেড টুর পরিবর্তে আমরা বসাবো আস্কড। ঠিক আছে, আমরা আস্কড বসাবো সেড টুর পরিবর্তে। তারপর আমরা ইনভার্টেড কমা পরিবর্তনটা শিখব। ইনভার্টেড কমা এর পরিবর্তন করতে গেলে আমরা একটু এঁকে দিচ্ছি ইনভার্টেড কমা। এটার পরিবর্তে আমরা বসাবো দুটো শব্দ বসাতে হয়। একটা হলো ইফ। ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে ইফ। কখন বসবে ইফ? যখন দেখব যে ইনভার্টেড কমায়ের বাক্যটি কোনো সাহায্যকারী ক্রিয়া দ্বারা শুরু হয়েছে। কোনো সাহায্যকারী ক্রিয়া দ্বারা যদি শুরু হয় তাহলে সেখানে আমরা ইনভার্টেড কমায়ের জায়গায় দেব ইফ বা ওয়েদার। যেখানে আমরা আগের ক্লাসে আমরা বলেছিলাম দ্যাট, এখানে দ্যাট না বসিয়ে আমরা বসাবো ইফ। আমরা ইফ বসাবো। কলমে কালি ঠিকমতো আসতেছে না, আমরা ইফ বসাবো। হ্যাঁ, কখন বসাবো? যখন দেখবো যে আমাদের ইনভার্টার কমা ভিতরে যে বাক্যটা থাকবে সেই বাক্যটা শুরু হয়েছে কি দ্বারা? অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া দ্বারা। তাহলে আমরা জানলাম যে সকল বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব ডু, ডাস, ডিড, am, is, are, was, were, have, has, had, অথবা মডাল ভার্ব শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি দ্বারা শুরু হলে আমরা সেখানে দেব ইফ। কিন্তু তবে
WH question, WH question অর্থাৎ এটা আরেক নাম হলো ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো দিয়ে WH কোশ্চেন শুরু হয়, যেমন হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হ্যাঁ ইত্যাদি। এই ইন্টারোগেটিভ কোশ্চেন দ্বারা শুরু হলে আমরা এটা থাকলে বসাবো ওইটাই, ওই ইন্টারোগেটিভ প্রোনাউনটি বসবে, এটা গেলে প্রোনাউন বলা হয়, বসবে অর্থাৎ ওই ইন্টারোগেটিভ প্রোনাউনটি বসবে। আগে যেখানে আমরা ই বসাইছি কারণ সাহায্যকারী ক্রিয়া ছিল, এখন ইন্টারোগেটিভ প্রোনাউন এগুলো থাকার কারণে ওই ইন্টারোগেটিভ প্রোনাউনটি বসবে, ই বা ওয়েদার এখানে বসবে না। নেক্সট আমরা কি করব, পরবর্তী বাক্যটা তো ইন্টারোগেটিভ, এই ইনভার্টেড কমার ভিতরে যে বাক্য করছে বাক্যটা অ্যাসার্টিভ, ইনভার্টেড কমা অথবা আমরা এর ভিতরের বাক্যটি আমরা কি করব, আগের সে নিয়ম অনুযায়ী অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী করব। আমরা ইনভার্টেড এর কমার ভিতরের বাক্যের অ্যাসার্টিভে রূপান্তর করব, রূপান্তর মানে আমরা বানাবো, ঠিক আছে। তার মানে হলো যে ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচটি আমরা অ্যাসার্টিভ বাক্যে আমরা রূপান্তর করব। এটা হলো আমাদের ন্যারেশনের একটি সাধারণ নিয়ম। তাহলে আমরা কি জানলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা কতগুলো নিয়ম আমরা দেখলাম। সেখানে কি সেড টুর পরিবর্তে বসবে আস্কড বা ইনকোয়ার্ড অফ, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে ইফ যদি বাক্যটি সাহায্যকারী ক্রিয়া দ্বারা শুরু হয়, আর যদি বাক্যটি WH কোশ্চেন দিয়ে শুরু হয়, WH আমরা বড়তে দেই, WH কোশ্চেন দ্বারা শুরু হয় অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়, তাহলে ওই ইন্টারোগেটিভ প্রোনাউনটি বসবে, ই বসবে না। তারপর আমাদের রিপোর্ট স্পিচটি অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের বাক্যটি আমরা অ্যাসার্টিভে তৈরি করব। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা শিখব, এবং এই নিয়মগুলো যদি আমরা মুখস্থ করি এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করি তাহলে আমাদের অনেক আমরা সফল হব। কারণ আমাদের প্রত্যেকটি এই পরীক্ষাতেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্য একাধিক থাকে। তা আমি কতগুলো উদাহরণ দিচ্ছি। এখানকার যে উদাহরণ রয়েছে এই দুটি আমরা প্রথমে রয়েছে এই বাক্যটিগুলি আমরা রাব্বি আস্কড মি, হ্যাঁ ডু ইউ নো মি, এটা হলো একটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, আমরা বসাবো এখানে ইফ। তারপর আমরা পরবর্তী বাক্যটা সে অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী করবো, অর্থাৎ এখন সাবজেক্ট বসবে। সাবজেক্টকে ইউ আমরা জানি ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। সেকেন্ড পারসন অবজেক্ট পরিবর্তন হলে তার সেকেন্ড পারসন ইউ, তাহলে অবজেক্ট অনুযায়ী মির সাবজেক্ট আই, ঠিক আছে। এবার আমরা আসবো টেন্স পরিবর্তন করব। টেন্স পরিবর্তন কী করতে হয়, বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ ডু দ্বারা শুরু হয়েছে, ডু বা ডাজ দ্বারা শুরু হলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানি গত ক্লাসে পড়িয়েছি যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার পাস্ট ইনডিফিনিটের গঠন বর্ণনা যে আমরা জানি যে সাবজেক্টের মূল ভার্ব পাস্ট ফর্ম বসবে, নোর পাস্ট ফর্ম
নিউ। তাহলে ইফ হলো কমা উঠে গিয়ে আর আই বসলো অবজেক্ট অনুযায়ী, মির সাবজেক্ট আই, নোর পাস্ট ফ্রম নিউ, আর এই যে একটা অবজেক্ট হচ্ছে মি, এটা ধরবে আবার সাবজেক্টকে। ঠিক আছে, তাহলে শেষের অবজেক্ট হলো মি, ফার্স্ট পারসন ধরবে সাবজেক্টকে, সাবজেক্ট হলো রাব্বি, রাব্বি হলো ছেলে, ছেলেদের বেলায় বসে হি, হির অবজেক্ট হিম। দেখো এটা ধরেছে রাব্বি, রাব্বি হলো ছেলে, ছেলেদের পরিবর্তে আমরা প্রনাউন বসাই হি, হির অবজেক্ট হিম। তাহলে ইফ আই নিউ হিম, চিহ্ন এখানে একটা ফুল স্টপ হবে, আর এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন হবে না। তাহলে উত্তর কী হলো? রাব্বি আস্কড মি ইফ আই নিউ হিম। আমরা এই বাক্যটি আরেকটা করি দেখি অ্যান্সারটা কি। শি আস্কড আস, সে আমাদেরকে বললেন বা বলল কি। আমরা এটাও সেই সাহায্যকারী ক্রিয়া রয়েছে, আমরা ইফ দেব, সাবজেক্ট কি ইউ, ইউ বসবে এই অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট হলো আস, অবজেক্ট হলো আস, তাহলে সেকেন্ড পারসন হলো আসকে ধরেছে, আসের সাবজেক্ট উই, আমরা। তাহলে ইফ উই, এখানে রয়েছে সাহায্যকারী ক্রিয়া এম ইজ আর। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম ইজ আর থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ওয়াজ বা ওয়ার বসবে। তাহলে আমরা উই ওয়ার, এরপর আমরা বসাবো রিডিং দ্য নভেলস। আর নাও থাকলে কি বসাবো? দেন, নাওর পরিবর্তে দেন। আমরা গত ক্লাসে এগুলো শিখিয়েছিলাম, কতগুলো ছোট ছোট ওয়ার্ড, এগুলো ন্যারেশন পরিবর্তনের সময় এগুলো পরিবর্তন হয়। এই নাও থাকলে আমরা বসালাম দেন। তাহলে আমরা সাহায্যকারী ক্রিয়ার নিয়মটা আমরা এখানে দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আমরা এখন আসবো ডাব্লিউএস কোশ্চেন দ্বারা অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা কয়েকটা বাক্যের আমরা উদাহরণ দিয়ে আমরা তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করছি। তোমরা এই নিয়মগুলো ফলো করবে, বাসায় বসে একটু প্র্যাকটিস করবে এবং তোমাদের বিভিন্ন বই থেকে সংগ্রহ করে তোমরা এগুলো মুখস্থ করবে। আমরা এবার আসি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা দুটা বাক্য দেখি। ডাব্লিউএস কোশ্চেন, my father said to me why are you making a noise? দেখো একটু বাক্য লিখলাম, মাই ফাদার সেড টু মি হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ। হ্যাঁ, এই বাক্যটি শুরুতে রয়েছে ডাব্লিউএইচ কোশ্চেন, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে বাক্যের শুরুতে যদি ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে তাহলে এখানে ই বসবে না, ডাব্লিউএস কোশ্চেনটাই বসবে। তা আমরা এই বাক্যটি একটু সমাধান করি। মাই ফাদার আস্কড মি, এখানে ই বসবে না, কি বসবে? ওই হোয়াই।
WHY হয় বসবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভের শুরু হয়েছে WH কোশ্চেন দ্বারা জন্য হয় বসছে। এই হয় বসানোর পরে আমরা আবার আসবো পরের বাক্যটা আমরা করব অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ করতে গেলে প্রথমে আসবে সাবজেক্ট, আবার দিকে সাবজেক্ট হলো ইউ, ইউ আসবে অবজেক্ট অনুযায়ী। তাহলে ইউ ধরবে অবজেক্টকে, অবজেক্ট হলো মি, মির সাবজেক্ট আই, তাহলে হোয়াই আই। এখানে আছে অ্যামিজার, তাহলে হচ্ছে ওয়াজ ওয়ার, আই ওয়াজ। এবার মেকিং এ নয়েজ, ঠিক আছে। তাহলে দেখো খুব সহজ একটি নিয়ম, WH কোশ্চেনটা আমরা বসিয়ে দেব, তারপর সে আগের মতো গত ক্লাসের মতো আমরা অ্যাসার্টিভ বাক্য তৈরি করব। একে সহজ একটি নিয়ম কি, এই ইউ হবে সাবজেক্ট, সেটা অবজেক্ট অনুযায়ী হলো আই, অ্যামিজার থাকলে ওয়াজার বসবে, আর বাকিটুকু আমরা বসিয়ে দেব। এইভাবে যে আরেকটা আমরা প্র্যাকটিস করি আরেকটা বাক্য দিয়ে, রানা said to him, what are you doing? Rana said to him, what are you doing? ঠিক আছে, এটা তদ্রূপ। রানা asked him what, হোয়াটই বসবে। এবার সাবজেক্ট হলো ইউ, সেকেন্ড পারসন ধরবে অবজেক্টকে, অবজেক্ট হলো হিম, হিম হলো থার্ড পারসন, হিমের সাবজেক্ট হি, হোয়াট হি। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, হোয়াট হি ওয়াজ ডুইং। ঠিক এইভাবে আমরা নিয়ম অনুযায়ী আমরা এক এক করে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। তাহলে আমরা আজকে শিখলাম ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার নিয়ম। আমি আরেকবার তোমাদের সাথে শেয়ার করতেছি নিয়মগুলো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট টুর পরিবর্তে বসবে আস্কড অথবা ইনকোয়ার্ড অফ। ইনভার্টেড কমা উঠে গিয়ে দুটো অপশন বসবে, একটি ইফ বা ওয়েদার। আমরা কখন বসবো ইফ? আমরা যখন দেখব যে বাক্যের সাবজেক্টটি বাক্যটি শুরু হয়েছে সাহায্যকারী ক্রিয়া দ্বারা, তার মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যে সকল হেল্পিং ভার্বগুলো আছে, ডু, ডাজ, ডিড, এগুলো দ্বারা শুরু হলে আমরা শুরুতে আমরা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা সেখানে দেবো ইফ। আমরা যখন এই বাক্য দেখব যে শুরুতে রয়েছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ডু, ডাজ, ডিড শুরুতে রয়েছে, তখন আমরা বুঝবো যে এখানে আমাদেরকে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইফ বসাতে হবে। অথবা দেখো যে এই বাক্যগুলোর প্রশ্ন মানে উত্তরটা খুব সংক্ষেপ হয়। ডু ইউ নো মি? ইয়েস, ইয়েস বলি বাক্যটার সংক্ষেপ উত্তর শেষ, অথবা নো, ইয়েস অথবা নো, সংক্ষেপে যদি উত্তর আসে সেই ক্ষেত্রে আমরা এই ইফ বসিয়ে দেব। তবে কথা হলো যে আমরা লক্ষ্য রাখবো যে বাক্যটির শুরুতে সাহায্যকারী ক্রিয়া আছে কি না। সাহায্যকারী ক্রিয়া থাকলে আমরা কি দেব? ইফ বসাবো। আর যদি দেখি যে সাহায্যকারী ক্রিয়া নেই, WH কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে, যেমন ডাব্লু দিয়ে শুরু হবে হোয়াট, হুইচ, হু, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ ইত্যাদি WH কোশ্চেন দ্বারা শুরু হলে আমরা ওই WH কোশ্চেনে দেবো ইনভার্টেড কমার পরিবর্তে। সেক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার বসাবো না। এই নিয়মটুকু ভালো করে খেয়াল করবে। এরপর আমরা পরবর্তী যে রিপোর্টেড স্পিচটি যে বাক্যটি রয়েছে সেটা আমরা সেই পূর্বের নিয়ম অনুযায়ী, যেটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে হবে।
হ্যাঁ, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে কী হবে, আমরা শুরুতে বসাবো সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপরে ভার্ব অনুযায়ী বাক্য অংশ। তো এখানে কতগুলো বাক্য আমরা তোমাদের শিখিয়ে দিলাম, কতগুলো আমরা উদাহরণ সহ আমরা করিয়ে দিলাম। এগুলো খেয়াল করবে যে WH কোশ্চেন থাকলে সে WH কোশ্চেনে বসবে, তারপর সাবজেক্ট বসবে। তাহলে আমরা জানি সাবজেক্ট কী করে বসাতে হয়, আমরা গত ক্লাসে পড়িয়েছি। তারপর আমি আরেকটু তোমাদেরকে পুনরায় আমি স্মরণ করে দিচ্ছি যে WH কোশ্চেন তো বসবে, তারপর সাবজেক্ট কি, স্পিচের যে ফার্স্ট পারসন থাকলে আমরা জানি যে সেটা আমরা জানি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরিবর্তন হবে। আর যে সেকেন্ড পারসন থাকে তাহলে সেটার সেই রিপোর্টিং ভার্বের অবজেক্টের পরিবর্তন হবে। অর্থাৎ সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। আর যদি আমরা খেয়াল করি যে রিপোর্ট স্পিচে থার্ড পারসন আছে, অর্থাৎ সেখানে হি, শি বা যে কোনো নাম বা দে এগুলো থাকে, সে তাহলে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। তো আমরা জানলাম যে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন থাকলে এই ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। ঠিক আছে। আর টেন্স অনুযায়ী পরিবর্তন আমি একটা চার্ট দিয়ে দিয়েছিলাম গত ক্লাসে, তোমরা এগুলো ফলো করবে এবং বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করবে, যাতে তোমরা পরবর্তী যে কোনো পরীক্ষাতে তোমরা এগুলো দিতে পারো। কারণ প্রত্যেকটা 8 থেকে 10 এবং ইন্টারমিডিয়েট যত বড় পরীক্ষা হোক না কেন, উপরের ক্লাসে যাও, ন্যারেশন থাকবেই, স্পিচটা করতেই হবে। সুতরাং তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আজকে আমি এই পর্যন্ত রাখলাম। আর নেক্সট ক্লাসে আমি ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, আমাদের আরও কয়েকটা রয়েছে। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে পরবর্তী সেন্টেন্স সম্বন্ধে আমি ধারণা দেব। ঠিক আছে, তোমরা ভালো থেকো এবং এই করোনাকালে বাসায় নিরাপদে থেকো, বাসায় বসে পড়াশোনা করো, আর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে যদি বের হও, এবং বেশি বেশি করে হাত ধুবে, কারণ হাতের জীবাণু কখনো মুখে যেতে দিবে না। ওকে, ধন্যবাদ।